নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 2 নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক, এটা হবে অপশন এ, কমে যায়। 2 বরফ গলনের লিনতাপ, এটা হবে অপশন বি, 80 ক্যালোরি পার গ্রাম। 3 Zn প্লাস H2SO4 ইকুয়ালস টু ZnSO4 প্লাস H2, এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো, এটা হবে অপশন এ, H2SO4। 4 কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম হলো, এটা হবে অপশন সি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। 5 প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা হবে অপশন বি, কপার সালফেট। 6 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো, এটা হবে অপশন সি, 4 লক্ষ ভোল্ট। 7 পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়, এটা হবে অপশন ডি, সব পদার্থের মধ্য দিয়ে। 8 তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো, এটা হবে অপশন বি, NaOH। এরপর 2 দাগের বলেছে একটি বাক্যে উত্তর দাও। 2 কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না, উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। 2 নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো, উত্তর হবে কাঁচ। 3 শিশির পড়ার শর্ত কী, উত্তর হবে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছাতে হবে। 4 আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো, উত্তর হবে ক্যাটালেজ এনজাইম। 5 অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়, উত্তর হবে অক্সাইড। 6 লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়, উত্তর হবে লোহার চামচ। 7 তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন, উত্তর হবে ক্যাথোডে ধনাত্মক আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করে মৌল পরমাণুতে পরিণত হয়, তাই বিজারণ ঘটে। এরপর 3 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 ফিউজ তারের গলনাঙ্ক খুব ড্যাশ হওয়া দরকার, উত্তর হবে কম। 2 ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের ড্যাশ, উত্তর হবে কুপরিবাহী। 3 Fe টেন্ডস টু ফর্ম Fe2 প্লাস 2E মাইনাস, এটি একটি ড্যাশ বিক্রিয়া, উত্তর হবে জারণ। 4 ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে ড্যাশ করা হয়, উত্তর হবে তড়িৎ লেপন। 5 ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে, উত্তর হবে গ্রাফাইট। 6 যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে ড্যাশ, উত্তর হবে ধনাত্মক অনুঘটক। এরপর 4 দাগের বলেছে সংক্ষেপে উত্তর দাও। 1 হিমমিশ্রণ কি, উত্তর হবে যেসব মিশ্রণের সাহায্যে মূল উপাদান পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতার সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিমমিশ্রণ বলে। যেমন বরফ ও সাধারণ লবণ 3:1 অনুপাতে মিশিয়ে মিশ্রণটির উষ্ণতা প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস করা হয়, এটি একটি হিমমিশ্রণ। এরপর 4 অথবাটা বলেছে হাতি শীতকালে ধুলো মাখে কেন, উত্তর হবে হাতি গায়ে ধুলো মাখলে তার গা ও ধুলোর মধ্যে একটা পাতলা বায়ুস্তর তৈরি হয়। বায়ু তাপের কুপরিবাহী বলে হাতির দেহ থেকে তাপ ওই বায়ুস্তর ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে হাতির দেহ উষ্ণ থাকে ও তারা আরাম বোধ করে। এরপর 4 বলেছে একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত। দেখো উত্তরটা এইভাবে করতে হবে।
পদার্থের ভর বা m ইকুয়ালস টু 50 গ্রাম, উষ্ণতার পরিবর্তনের পরিমাণ বা ডেল্টা টি ইকুয়ালস টু 2 ডিগ্রি সেলসিয়াস, আর প্রয়োজনীয় তাপ বা কিউ এর পরিমাণ হচ্ছে 25 ক্যালোরি। তাহলে পদার্থের আপেক্ষিক তাপ বের করব এই সূত্র দিয়ে, সেটা হচ্ছে কিউ বাই এম ইন্টু ডেল্টা টি, অর্থাৎ 25/50 গুণিতক 2 সমান 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এরপর 4-2 অথবাটা বলেছে শীতকালে শীত প্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? উত্তর হবে শীতকালে শীতপ্রধান অঞ্চলে জলাশয়গুলির উপরিভাগের জল জমে বরফে পরিণত হলেও জলাশয়ের তলদেশের জল তরল থাকে ও উষ্ণতা থাকে 4 ডিগ্রি সেলসিয়াসের উপর, তাই জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। এই ঘটনার প্রধান কারণ হলো জলের বৈষম্যমূলক প্রসারণ, অর্থাৎ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেতে থাকলে জলের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এরপর 4-3 বলেছে ZnO প্লাস সি টেন্ডস টু ফর্ম Zn প্লাস CO। এই সমীকরণের জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখো, ইলেকট্রনের আদান প্রদান দ্বারা দেখাও। উত্তর হবে এই বিক্রিয়াতে জিঙ্ক অক্সাইড বা ZnO দুটি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে, ফলে জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটেছে, আর কার্বন দুটি ইলেকট্রন বর্জন করে কার্বন মনোঅক্সাইডে পরিণত হয়েছে, ফলে কার্বনের জারণ ঘটেছে। এরপর 4 বলেছে ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? উত্তর হবে উচ্চচাপে রাখা অ্যাসিটিলিন ও অক্সিজেন গ্যাসের মিশ্রণটির দহনে তীব্র উষ্ণতার নীল শিখার প্রায় 3100 ডিগ্রি সেলসিয়াস সৃষ্টি করে। এই উষ্ণতায় যে কোনো ধাতু গলে যায়, তাই ধাতু ঝালাই করার কাজে এই মিশ্রণটি ব্যবহার করা হয়। এরপর 4-5 বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়াসহ লেখো। উত্তর হবে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এখানে ক্যাথোড বিক্রিয়াটি হবে সোডিয়ামের একটা আয়ন একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, এবং অ্যানোড বিক্রিয়াটিতে হবে ক্লোরিনের একটা ঋণাত্মক আয়ন একটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিনের একটা পরমাণুতে পরিণত হবে এবং দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটা ক্লোরিন গ্যাসের অণু তৈরি করবে। এরপর 4-6 বলেছে গ্যালভানাইজেশন কি, এর প্রয়োজনীয়তা কেন? উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। এই পদ্ধতি প্রয়োগ করা হয় লোহার উপর মরচে প্রতিরোধের জন্য। এরপর 4-6 অথবাটা বলেছে ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উভয়ই তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা, ব্যাখ্যা করো। উত্তর হবে ধাতব পরিবাহীতে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে গলিত বা জলে দ্রবীভূত অবস্থাতে আয়নগুলি তড়িৎ পরিবহন করে। এরপর 4-7 বলেছে বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন? উত্তর হবে ওভারহেড তারের বিভব খুব বেশি হয় বলে এর পরিমাণ হচ্ছে প্রায় 2,50,000 ভোল্ট। তার সংলগ্ন বায়ু আয়নিত অবস্থায় থাকে। গাড়ি চলার সময় ঝাঁকুনি হলেই পেন্টোগ্রাফ এবং ওভারহেড তারের সংযোগ সামান্য বিচ্ছিন্ন হয়, তখনই তার ও পেন্টোগ্রাফের মধ্যে তড়িৎকরণ হয়। এই জন্য বৈদ্যুতিক ট্রেনে ঝাঁকুনি হলেই তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয় এবং জোরালো আলো দেখা যায়। এরপর 4-7 অথবাটা বলেছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? উত্তর হবে সাধারণভাবে বাতাস হলো তড়িতের কুপরিবাহী, তবে বাতাসে উপস্থিত আয়নিত কণিকাগুলি সূক্ষ্ম ধূলিকণা ও জলকণাকে আশ্রয় করলে তারা তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। মূলত এই কণিকাগুলির উপস্থিতির জন্যই বায়ুতে তড়িৎ প্রবাহ হয়। এরপর লাইফ সায়েন্সের পাঠটাই বলেছে 1
শূন্যস্থান পূরণ করো। 1 মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ। উত্তর হবে সিম্বি গোত্রীয়। 2 ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ড্যাশ। উত্তর হবে ফ্লাভিভাইরাস। 3 আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়। উত্তর হবে ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট। 4 মাছের প্রাথমিক খাবার হলো ড্যাশ। উত্তর হবে ফাইটোপ্লাঙ্কটন। 5 মৌমাছিদের জীবনচক্রে তৃতীয় পর্যায়টির নাম হলো ড্যাশ। উত্তর হবে পিউপা। এরপর 2 দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণ করো। 1 চা পাতায় উপস্থিত উপক্ষারটির নাম হলো, এটা হবে অপশন ডি ট্যানিন। 2 প্রদত্ত কোনটি রবি ফসল? উত্তর হবে অপশন সি গম। 2 রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস ঘটিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো ড্যাশ। উত্তর হবে অপশন ডি হেপাটাইটিস। এরপর 3 দাগের বলেছে বি সদৃশ্য শব্দটি নির্বাচন করো। 1 বাটা, রুই, কাতলা, মৃগেল। এখানে বি সদৃশ্য শব্দটি হলো বাটা। 2 ডেকাল পদ্ধতি, দোনলা বালতি পদ্ধতি, ড্রিপ পদ্ধতি, রাহাত পদ্ধতি। এখানে বি সদৃশ্য শব্দটি হলো ড্রিপ পদ্ধতি। এরপর 4 দাগের বলেছে প্রতি ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। 1 কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ। এর উত্তর হবে 2,4-D এবং ডালাপোন। আর 2 অসংক্রামক রোগ ঘটিত মহামারী। এটার উত্তর হবে ফুসফুসের ক্যান্সার আর করোনারি হার্ট ডিজিজ। এরপর 5 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নিবিড় মিশ্র চাষ কাকে বলে? উত্তর হবে একই পুকুরে দেশি কার্প অর্থাৎ রুই, কাতলা, মৃগেল এর সঙ্গে বিদেশাগত কার্প অর্থাৎ সিলভার কার্প, গ্রাস কার্প একত্রে চাষ করাকে নিবিড় মিশ্র চাষ বলে। এরপর 2 বলেছে হিউমাস কি? উত্তর হবে মাটিতে উপস্থিত জীবদেহজাত বর্জ্য পদার্থ এবং মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষগুলি বিয়োজিত হয়ে যে কালো বর্ণের পাতলা জৈব পদার্থ সমৃদ্ধ স্তরটি গড়ে ওঠে তাকে হিউমাস বলে। এবার 3 বলেছে লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়? উত্তর হবে চুন ও ব্লিচিং পাউডার দিয়ে। 4 অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উপগুণসম্পন্ন 2টি মুরগির উদাহরণ দাও। উত্তর হবে রোড আইল্যান্ড রেড এবং প্লাইমাউথ রক। এরপর 5 বলেছে কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম লেখো। উত্তর হবে কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণী হলো লিশম্যানিয়া আর তার বাহক হলো বেলে মাছি। এরপর 6 দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? উত্তর হবে চাষের জমি প্রথমে অনাবাদি রাখা হলে মাঠে জমা হওয়া মৃত উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য জৈব বস্তু নানা রকম জীবাণুর ক্রিয়ায় পচে মাটিতে মিশে যায়, ফলে প্রাকৃতিক উপায়েই মাটি তার হারানো উপাদানগুলো ফিরে পায়। এরপর 2 বলেছে জৈব সার ব্যবহারের 2টি উপকারিতা উল্লেখ করো। উত্তর হবে ক জৈব সার মাটির গঠন উন্নত করে, খ জৈব সার মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে, ফলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর 3 বলেছে কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে? উত্তর হবে ময়লা জলে থাকা বিভিন্ন অজৈব পদার্থ অজৈব সারের মতো কাজ করে, ফলে জলে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বেড়ে যাওয়াতে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন ও অন্যান্য পোকামাকড়ের সংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। এগুলি মাছের খাদ্য, তাই বাইরে থেকে কৃত্রিম খাবার দেওয়ার প্রয়োজন হয় না। এই সব কারণে ময়লা জলে মাছ চাষ করা হয়। এরপর 4 বলেছে জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়? উত্তর হবে বিভিন্ন শিকারী প্রাণী ব্যবহারের দ্বারা বহু পেস্ট দমন করা যায়, যেমন ইঁদুর দমন করতে বিড়াল, পঙ্গপাল দমন করতে ময়না পাখি ব্যবহার করা হয়। আবার পরজীবী ব্যবহার করে পেস্ট দমন করা যায়, যেমন ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া কীটপতঙ্গের দেহে টক্সিন ক্ষরণ করে তাদের মৃত্যু ঘটায়। কয়েকটি প্রজাতির প্রোটোজোয়া
পেস্টের দেহে রোগ সৃষ্টি করে, পেস্ট দমন করে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।